Dear students, hello and welcome to everyone. আমরা আমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং 1 কোর্সে আজকে দেখব যে রিলেটিভ ডেনসিটি বলতে আমরা কি বুঝি। So the term relative density is commonly used to indicate the in situ denseness or looseness of a granular soil. অর্থাৎ রিলেটিভ ডেনসিটি বলতে আমরা বুঝি যে ইন সিটু কন্ডিশনে যে সয়েলটা আছে সেই সয়েলটার ডেন্সনেস, অর্থাৎ সেই সয়েলটা কি লুজ কন্ডিশনে আছে আর কম্প্যাক্ট কন্ডিশনে আছে। ইট মিনস দ্যাট সয়েলটার ডেন্সিটির ক্ষেত্রে কোন কন্ডিশনে এক্সিস্ট করতেছে ন্যাচারালি, এটাকে ডিফাইন করার জন্য আমরা রিলেটিভ ডেন্সিটি বের করি। এটা হচ্ছে রিলেটিভ ডেন্সিটির ইকুয়েশন, যেখানে dr is equal to void ratio max minus void ratio max minus void ratio minimum. রিলেটিভ ডেন্সিটি dr হচ্ছে এখানে রিলেটিভ ডেন্সিটি ইউজুয়ালি গিভেন অ্যাজ এ পার্সেন্টেজ, অর্থাৎ এটাকে পার্সেন্টেজে প্রকাশ করা হয়। ই হচ্ছে ইন সিটু ভয়েড রেশিও অফ দ্য সয়েল, অর্থাৎ যেই সয়েলের আমরা রিলেটিভ ডেন্সিটি বের করব ফিল্ডে ইন সিটু কন্ডিশনে, তার ফিল্ড কন্ডিশনে অর্থাৎ ইন সিটু অবস্থায় তার ভয়েড রেশিও কত এবং তার ই ম্যাক্সিমাম ভয়েড রেশিও কত ইন লুসেড কন্ডিশন। অর্থাৎ একটা সয়েলের ভয়েড রেশিও তখনই ম্যাক্সিমাম হয় যখন সয়েলটা লুজ কন্ডিশনে থাকে। আর হচ্ছে ই মিনিমাম ভয়েড রেশিও অফ দ্য সয়েল ইন দ্য ডেন্সেড কন্ডিশন, অর্থাৎ যখন ডেন্স কন্ডিশনে থাকবে, সবচেয়ে কম্প্যাক্ট অবস্থায় থাকবে, ওই সময় তার ভয়েড রেশিও হচ্ছে মিনিমাম, এবং সেটা কত এই মানগুলো আমরা যখন বের করতে পারবো সেটাকে ইনপুট দিয়ে এই ইকুয়েশনে আমরা এখান থেকে ভয়েড রেশিও রিলেটিভ ডেন্সিটি বের করতে পারবো। এখন রিলেটিভ ডেন্সিটির মান কেমন হলে, কত পার্সেন্ট হলে সয়েলটা আমার লুজ কন্ডিশন থাকবে, কত পার্সেন্ট হলে সয়েলটা ডেন্স কন্ডিশন থাকবে, কত পার্সেন্টেজ হলে সয়েলটা মিডিয়াম কন্ডিশনে থাকবে, সেটা আমরা দেখবো হচ্ছে এই চার্ট থেকে। এই চার্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টেবিল নাম্বার 3.2, টেবিল নাম্বার 3.2 এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অফ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং BM দাসের 3rd এডিশনের যে বই, সেখানে আমরা দেখতেছি যে টেবিল নাম্বার 3.2-তে কোয়ালিটেটিভ ডেসক্রিপশন অফ গ্রানুলার সয়েল ডিপোজিটস, অর্থাৎ গ্রানুলার যে সয়েল, সেই সয়েলের যে কন্ডিশন সেটা রিলেটিভ ডেন্সিটির উপর ভিত্তি করে তার অবস্থা কেমন আমরা সেটাকে দেখব। যদি রিলেটিভ ডেন্সিটি 0 থেকে 15-এর ভিতরে হয় তাহলে ভেরি লুজ কন্ডিশন, যদি 15 থেকে 50-এর ভিতরে হয় লুজ কন্ডিশন, 50 থেকে 70-এর ভিতরে হয় মিডিয়াম কন্ডিশন, 70 থেকে 85 বা 70 থেকে 85-এর ভিতরে হয় ডেন্স কন্ডিশন, এবং 85 থেকে 100-এর ভিতরে হয় ভেরি ডেন্স কন্ডিশন। এই টেবিলটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফিল্ডে যখন আমরা কোনো সয়েল এক্সপ্লোরেশন বা সয়েল টেস্ট করি বা সয়েল দেখি, তখন ল্যাবরেটরিতে রিলেটিভ ডেন্সিটি ক্যালকুলেশন করার পরই বলে দেওয়া যায় যে সয়েলটা কোন কন্ডিশন আছে, ভেরি লুজ কন্ডিশন আর লুজ কন্ডিশন, মিডিয়াম কন্ডিশন, ডেন্স কন্ডিশন আর ভেরি ডেন্স কন্ডিশন। সেটা হচ্ছে এই টেবিলের উপর ভিত্তি করে। এই মানগুলো আমাদের সবসময় মুখস্থ থাকা দরকার, কারণ হচ্ছে ফিল্ডে যখন আমরা কাজ করতে যাব তখন যদি আমাকে সাথে বই নিয়ে বই দেখে দেখে বলতে হয়, তাহলে অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমার কী ভ্যালু থাকলো ফিল্ড সাইটে। কিছু কিছু জিনিস আছে আমাদের সবসময় মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। যদি কেউ যদি আমাকে বলে তোমার নাম কি, আমি ঠিক আছে আমি তোমার নাম জানি, কিন্তু আমি আম্মার কাছে জিজ্ঞেস করে আসি। সবসময় কি সাথে মাকে নিয়ে উঠতে যাবে? এই জন্য নিজের নাম যেরকম নিজের মনে রাখতে হবে। তো এটা হচ্ছে ভেরি বেসিক কিছু জিনিস যেগুলো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের মনে রাখতে হয়। তার ভিতরে 3.2 টেবিল হচ্ছে একটা টেবিল, এটা আমাদের মনে রাখা সবচেয়ে ভালো। এখন আমরা দেখব হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, যেটা হচ্ছে রিলেটিভ ডেন্সিটির উপর ভিত্তি করে 3.7, যেখানে বলে দেওয়া আছে যে ফর এ গিভেন স্যান্ডি সয়েল ই ম্যাক্সের ভ্যালু হচ্ছে 0.75, ই মিনিমাম 0.46, GS এর মান দেওয়া আছে। হোয়াট ইজ দ্য ময়েশ্চার ইউনিট ওয়েট অফ কম্প্যাকশন ইন দ্য ফিল্ড, যদি রিলেটিভ ডেন্সিটি এত দেওয়া থাকে এবং ময়েশ্চার কন্টেন্ট দেওয়া আছে। মানে এই কোশ্চেনটা আমাদের বলা আছে যে ই ম্যাক্স, ই মিনিমাম, স্পেসিফিক গ্রাভিটি দেওয়া আছে। এখন একটা সয়েলের ময়েশ্চার ইউনিট ওয়েট আমাদের বের করতে হবে, যেটা রিলেটিভ ডেন্সিটির মান হচ্ছে 78%। অর্থাৎ এই 78% যখন আমি এই ইকুয়েশনে ইনপুট দিব, ই ম্যাক্স, ই মিনিমাম এর ভ্যালু আমার দেওয়া আছে, সেখান থেকে আমি ভয়েড রেশিও পাবো। আর আমরা জানি এটা হচ্ছে ফেজ রিলেশনশিপে আমরা পড়েছি যে এটা হচ্ছে একটা গামা হচ্ছে কোন একটা সয়েলের ময়েশ্চার ইউনিট ওয়েট। তো ময়েশ্চার ইউনিট ওয়েট গামা ইজ ইকুয়াল টু GS গামা W 1 প্লাস ওমেগা ডিভাইডেড বাই 1 প্লাস ই হচ্ছে ভয়েড রেশিও। তো এই কোশ্চেনে আমাদের ওমেগা দেওয়া আছে 9, W দেওয়া আছে 9% ময়েশ্চার কন্টেন্ট, GS দেওয়া আছে হচ্ছে 2.68, বাট ইর ভ্যালু দেওয়া নাই।
সো ইর ভ্যালু ডিরেক্টলি দেওয়া নাই, বাট ইনডিরেক্টলি ই এর ভ্যালু বের করার জন্য ই ম্যাক্স, ই মিনিমাম এবং হচ্ছে রিলেটিভ ডেন্সিটির মান দেওয়া আছে। সেখানে আমরা এই ইকুয়েশনে সবগুলো মান ইনপুট দিলে ই এর ভ্যালু পেয়ে যাব, সেখান থেকে আমরা ময়েশ্চার কন্টেন্ট বের করতে পারবো। অথবা এমন হতে পারে এই কোশ্চেনই এখানে আমাদের এই ভ্যালু দেওয়া থাকবে, তো কম্প্যাকশনটা দেওয়া থাকবে, ইউনিট ওয়েট গামা দেওয়া থাকবে, আমাকে বের করতে বলবে রিলেটিভ ডেন্সিটি কত, ই ম্যাক্স ই মিনিমাম দেওয়া থাকবে। সেখান থেকে আমরা এই ইকুয়েশন ফার্স্টে ইউজ করবো, প্রথম ইউজ করে এখান থেকে ই এর মান বের করবো, কারণ তখন তো শুধু আমাদের এই মানটা দেওয়া থাকবে, এই ডাব্লিউ দেওয়া থাকবে, জিএস দেওয়া থাকবে, আর গামা ডাব্লিউ তো 9.81 যদি কিলো নিউটন পার মিটার কিউব আসে, আর যদি ফিট পার পাউন্ড পার ফিট কিউব আসে তাহলে 62.4 এটা আমরা ইউজ করব, আর কেজি পার মিটার কিউব আসলে 1000 আমরা ইউজ করবো এটা জি এর গামা ডাব্লিউর মান। তো তখন আমাদের ইর মান বের করবো, ইর মান বের করে এই ইকুয়েশনে ইনপুট দেবো ইর মান, তখন আমি রিলেটিভ ডেন্সিটির মান এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে পারবো। আমরা এখন দেখবো হচ্ছে কনসিস্টেন্সি অফ সয়েল। যে কনসিস্টেন্সি বলতে আমরা কি বুঝি, এটা হচ্ছে আলবার্ট মাউরিটস আটারবার্গ নামে একজন বিজ্ঞানী, সে 1900 শতাব্দীর শুরুর দিকে এই কনসিস্টেন্সি টার্মটাকে উনি আবিষ্কার করেন। কনসিস্টেন্সি জিনিসটা কি, এক কথায় যদি আমরা বলি যে কনসিস্টেন্সি হচ্ছে consistency in general is that property of material which is expressed by its resistance to flow। অর্থাৎ কনসিস্টেন্সি বলতে আমরা একটা ম্যাটেরিয়ালের ওই সমস্ত ধর্ম বা প্রপার্টিকে বুঝি যেটা তার ফ্লো হওয়াকে বাধা দেয়, অর্থাৎ তার যে ফ্লুইডিটি আছে, একটা ম্যাটেরিয়ালসের ফ্লো হওয়ার যে প্রপার্টি আছে, ওই প্রপার্টিকে যেই জিনিসটা বাধা দেয় বা রেজিস্ট্যান্স টু ফ্লো, তাকে ফ্লো হওয়াতে যে টার্মটা বাধা দেয় সেই টার্মটাকে আমরা বলেছি কনসিস্টেন্সি। এটা হচ্ছে কনসিস্টেন্সির ভেরি বেসিক একটা ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা আমরা এই শিটে ভালো নাই, ডায়াগ্রামটা আমরা বই থেকে দেখব, বিএম দাসের যে বই, সেই বইতে যদি আমরা যাই, নয়েজ আসতেছে পাশের বই থেকে, নয়েজ করতেছে অনেক। কনসিস্টেন্সি অর্থাৎ আমাদের পাশের ফ্ল্যাটে আমরা যাব কনসিস্টেন্সি দেখব হচ্ছে এই ডায়াগ্রামটার মাধ্যমে। তার আগে আমি বলে নিই কনসিস্টেন্সিতে কয়েকটা টার্ম আছে, যে কয়েকটা টার্মকে একসাথে মিলে বলা হয় আটারবার্গ লিমিট। অর্থাৎ কনসিস্টেন্সি আমরা যখন দেখব তখন আমরা কয়েকটা টার্ম পড়বে, একটা হচ্ছে লিকুইড লিমিট, একটা হচ্ছে প্লাস্টিক লিমিট এবং আরেকটা হচ্ছে শ্রিঙ্কেজ লিমিট। এই তিনটা লিমিটকে একসাথে মিলে বলা হয় আটারবার্গ লিমিট। অর্থাৎ কোশ্চেনটা এভাবে আসে যে হোয়াট ডু ইউ মিন বাই আটারবার্গ লিমিট, তখন আমরা বলবো যে দ্য টার্ম অফ সয়েল ইজ শ্রিঙ্কেজ লিমিট, প্লাস্টিক লিমিট অ্যান্ড লিকুইড লিমিট, দিস থ্রি টার্ম টুগেদার ইজ কল্ড আটারবার্গ লিমিট। দেন আমরা তিনটা টার্মকে ডেসক্রাইব করব যে শ্রিঙ্কেজ লিমিট বলতে কী বুঝি। শ্রিঙ্কেজ লিমিট হচ্ছে দ্য ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট অ্যাট হুইচ a reduction in water content will not cause a decrease in the volume of the soil mass। অর্থাৎ শ্রিঙ্কেজ লিমিট বলতে আমরা ওই লিমিট ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট, অর্থাৎ একটা সয়েলের ভিতরে যখন আমরা ওয়াটার মিক্স আপ করবো তার ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট যেটা মিক্স আপ করলে সয়েলের ভলিউমে কোনো চেঞ্জ হবে না, ডিক্রিজও হবে না, ইনক্রিজও হবে না, সেটাকে আমরা বলবো হচ্ছে আটারবার্গ লিমিট। সেটা দেখা শ্রিঙ্কেজ লিমিট, সেটা দেখার আগে আমরা এই কন্ডিশনে ওই জিনিসটা একটু দেখে নিই। সেটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট একটা সয়েলে আমি যত ইনক্রিজ করব, এটা হচ্ছে সয়েল সলিড, অর্থাৎ আমার আস্ত বা শক্ত যে মাটি বা সয়েল সেটা। তো এই সয়েলের ভিতরে যখন আমি ওয়াটারকে ইনক্রিজ করব, আস্তে আস্তে একটা অ্যামাউন্ট পর্যন্ত আসবে, যেটা হচ্ছে আমাদের এই ডায়াগ্রামটা যখন দেখতেছি যে এই দিক বরাবর সয়েলের ভলিউম ওয়াই অ্যাক্সিস বরাবর এবং এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে সয়েলের ময়েশ্চার কন্টেন্ট। তো একটা লিমিট পর্যন্ত আমি যখন সয়েলের ভিতরে ওয়াটার অ্যাড করতে থাকবো, তার ভলিউমের কোনো চেঞ্জ হবে না। হতে হতে যখন এই পর্যন্ত আসবে, যেখান থেকে অর্থাৎ আমি যখন জিরো থেকে আস্তে আস্তে ওয়াটার অ্যাড করব, ময়েশ্চার কন্টেন্ট বাড়াবো, বাড়তে বাড়তে একটা লিমিট আছে এই পর্যন্ত, যখন এই পর্যন্ত আসবে ময়েশ্চার কন্টেন্ট, এর হচ্ছে যখনই আমি ওয়াটার বাড়াবো, অর্থাৎ ময়েশ্চার কন্টেন্ট মানে হচ্ছে ওয়াটার অ্যাড করা,
যখন এই ওয়াটার অ্যাড করতে থাকবো দেখা যাবে সয়েলের ভলিউম বাড়তেছে, চেঞ্জ হচ্ছে। যেই ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার, এই যে এই দাগ বরাবর, এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার, যেইটা অ্যাড করার ফলে ভলিউমের কোনো পরিবর্তন হচ্ছে না, বাট এর থেকে একটু বেশি হলেই ভলিউমের পরিবর্তন হচ্ছে। এই ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ দ্য ওয়াটার ফর হুইচ দ্য ভলিউম অফ দ্য সয়েল ডিক্রিজ আনচেঞ্জ ইজ কল দ্য শ্রিঙ্কেজ লিমিট, সেটা এই সূত্র দিয়ে বোঝাচ্ছে। দ্য ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট অ্যাট হুইচ a reduction in water content will not cause a decrease in volume of soil mass, অর্থাৎ সয়েল মাসের কোনো ভলিউম চেঞ্জ করবে না যে ওয়াটার কন্টেন্টটাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে শ্রিঙ্কেজ লিমিট। এরপরে আমরা যাব হচ্ছে প্লাস্টিক লিমিট কি, এবং তারপরে আমরা যাব হচ্ছে লিকুইড লিমিট কি। তো প্লাস্টিক লিমিটটা কি সেটা আমরা একটু এখান থেকে দেখে নিই। এটা হচ্ছে প্লাস্টিক লিমিট। The moisture content in percent at which the transition from semi-solid to plastic state takes place is defined as the plastic limit. অর্থাৎ যখন আমি ওয়াটারটা আস্তে আস্তে আরও ইনক্রিজ করব, তখন আমার ওয়াটারটা সেমি সলিড থেকে প্লাস্টিক স্টেজে যখন ভ্যারি করবে বা প্রবেশ করবে, ওই অ্যামাউন্টে ওয়াটারটাকে আমরা বলবো হচ্ছে প্লাস্টিক লিমিট। আর লিকুইড লিমিট হচ্ছে যখন ওয়াটার কন্টেন্টকে আমি আরও ইনক্রিজ করব, তখন ওয়াটার লিমিটটা প্লাস্টিক স্টেট থেকে লিকুইড স্টেটে যখন চেঞ্জ হবে, সেই অ্যামাউন্ট অফ ওয়াটারটাকে আমরা বলবো হচ্ছে লিকুইড লিমিট। এখন এই লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিট এবং শ্রিঙ্কেজ লিমিট আমি কিভাবে বুঝবো কোন অ্যামাউন্ট অফ ওয়াটারের জন্য আমার কন্ডিশনটা লিকুইড লিমিটে আসতেছে, কোন অ্যামাউন্ট অফ ওয়াটার কন্টেন্টের জন্য আমার কন্ডিশনটা প্লাস্টিক লিমিটে আসতেছে, এবং কোন কন্ডিশনের জন্য আমার হচ্ছে শ্রিঙ্কেজ স্টেজে আসতেছে, সেটার জন্য আমাদের কিছু টেস্ট আছে, যেটাকে আমরা বলি আটারবার্গ লিমিট টেস্ট। এই আটারবার্গ লিমিটের 3টা টেস্টের জন্য 3 ধরনের প্রসিডিউর আছে। প্রথমে আমরা দেখব হচ্ছে লিকুইড লিমিট টেস্ট। এটা আপনারা ল্যাবরেটরিতে ফুল এক্সপেরিমেন্টটা করবেন। আমি জাস্ট সামাইটা বলবো যে লিকুইড লিমিট কীভাবে টেস্ট করতে হয়। এটা হচ্ছে লিকুইড লিমিট ডিভাইস। এটা আমাদের জিওটেকনিক্যাল 1 ইঞ্জিনিয়ারিং ল্যাবের ভিতরে এই ডিভাইসটা আছে। এই ডিভাইসের স্ট্যান্ডার্ড ডাইমেনশন দেওয়া আছে, ডিভাইসটা এরকম। এর ভিতরে এই অ্যামাউন্টে আমরা এই বরাবরকে সয়েল অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ ওয়াটার মিক্স আপ করে, আমি তো জানি না কোন ওয়াটারের জন্য আমার লিকুইড লিমিটটা পাবো। আমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ওয়াটার আমরা মিক্স আপ করবো, সেটাকে নোট করে রাখবো। নোট করার পরে ওইটা দিয়ে যখন সয়েলটাকে আমরা পানি মিক্স আপ করে সয়েলটাকে যখন পেস্টের মতো তৈরি করব, এরপর এইভাবে এই পর্যন্ত ভরে সয়েলটাকে এই ডিভাইসের ভিতরে দিব। দেওয়ার পর এটা হচ্ছে একটা গ্রুপ, এই গ্রুপ দিয়ে ওটার ভিতরে দাগ কাটবো। দাগ কাটলে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এটা তো ছিল 3D ভিউ। যখন এই সামনে থেকে আমি দেখব, তখন গ্রুপ দিয়ে যখন দাগ কাটবো এরকম একটা শেপ হবে, কারণ গ্রুপের শেপটা এরকম। এরপরে এই যে ডিভাইসের এখানে স্ক্রু আছে, এটা দিয়ে আমরা এটা যখন ওইটাকে ঘোরাবো, তখন এইটা উপরে উঠবে আবার নিচে নামবে, উপরে উঠবে আবার নিচে নামবে। এইভাবে 25টা ব্লো দেব। 25টা ব্লো দেওয়ার পরে এটা যদি প্ল্যান থেকে দেখি এরকম 25টা ব্লো দেওয়ার পরে এরকমভাবে এটা মিশে যাবে। যখনই মিশে যাবে তখন আমাদের এক্সপেরিমেন্টটা আমরা কমপ্লিট করব এবং এই অনুযায়ী গ্রাফ পেপারে প্লট করব। যেমন প্রথমে 1টা 2টা 3 4টে পয়েন্ট, অর্থাৎ প্রথমে আমি কথার কথা এখানে তো এটা হচ্ছে 15 ধরি আমরা আছে 15% ময়েশ্চার কন্টেন্টের জন্য 15% ময়েশ্চার কন্টেন্টে আমি এই দিক বরাবর হচ্ছে আমার ব্লো, এই দিক বরাবর হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট। যে প্রথম যে এক্সপেরিমেন্ট আমরা করতেছিলাম সেখানে হয়তো আমরা এরকম পাইছি যে 30% ময়েশ্চার কন্টেন্টে 32টা ব্লো লাগছে। তো এবার আবার 32টা ব্লো, এবার আবার 30% ময়েশ্চার কন্টেন্ট। তো আগে যে আমরা নোট করে রাখছিলাম যে এইটাকে এরকমভাবে মিলাই ফেলার জন্য কতটা ব্লো লাগবে আমাকে। প্রথমে আমি যত পানি বেশি অ্যাড করব তত আমার ব্লো কম লাগবে, যত পানি কম থাকবে ময়েশ্চার কন্টেন্ট যত কম থাকবে তত আমার নাম্বার অফ ব্লো বেশি লাগবে। আর অ্যামাউন্টটা হবে 25টা ব্লোর জন্য যখন এরকম কন্ডিশন আসবে, সেই অ্যামাউন্ট অফ ময়েশ্চার কন্টেন্টকে আমরা বলবো হচ্ছে প্লাস্টিক লিমিট। তো আমরা তো জানি না কত ময়েশ্চার কন্টেন্টে 25টা ব্লো দিলে, লিকুইড লিমিট আমরা তো জানি না যে 25টা ব্লো কত ময়েশ্চার কন্টেন্টে দিতে হবে। তো আমরা প্রথমে
10% বা 20% ময়েশ্চার কন্টেন্ট নিয়ে দেখলাম 32টা ব্লো দরকার হয়, তারপরে 30% নিয়ে দেখলাম যে যেখানে 28টা দিলে হয়ে যাচ্ছে, এরপর আমরা 45% নিয়ে দেখলাম যে 22টা দিলে হচ্ছে, এরপর আমরা 50% ময়েশ্চার কন্টেন্ট দিয়ে দেখলাম যে 18টা দিলে হয়ে যাচ্ছে। এরপরে যে 3-4টা লাইনকে অ্যাড করে যে গ্রাফ পাবো, সেই গ্রাফে এই বরাবর 25টা ব্লো কাট করার পরে তখন আমি এখান থেকে আবার বাম দিকে আসবো, এসে দেখবো যে 42% ময়েশ্চার কন্টেন্টের জন্য আমার 25টা ব্লো হয়। তখন এইভাবে আমরা বের করবো ময়েশ্চার কন্টেন্টটা হচ্ছে আমাদের 42% লিকুইড লিমিট। এইভাবে আমরা প্লাস্টিক লিমিট বের করবো। প্লাস্টিক লিমিট হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট ইউজ করার ওয়াটারের ভিতরে আমাদের সয়েলের ভিতরে ওয়াটার অ্যাড করার পরে একে 3.2 মিলিমিটারের এরকম থ্রেড বানাবো, সেমাইয়ের মতো করে হাত দিয়ে বানাবো, যতক্ষণ না আপনাদের এটা ভেঙে না যায়। তা যেই অ্যামাউন্ট অফ ওয়াটারের জন্য ভেঙে যাবে, ঠিক ওই অ্যামাউন্ট অফ ওয়াটারটাই হবে আমাদের প্লাস্টিক লিমিট। আর শ্রিঙ্কেজ লিমিট আমরা বের করবো হচ্ছে, এটার একটা এক্সপেরিমেন্টাল টেস্ট আছে। সেটা হচ্ছে প্রথমে আমরা একটা শ্রিঙ্কেজ লিমিট ডিভাইস আছে, এটাকে আমরা এভাবে সম্পূর্ণ এখানে রাখবো। এরপর এটাকে আমরা রোদে শুকাবো, শুকানো করে যখন কন্ডিশনে আসবে তখন আমাদের এখানে ইকুয়েশন আছে, ইকুয়েশন ইনপুট দিয়ে আমরা এখান থেকে শ্রিঙ্কেজ লিমিটটা আমরা বের করতে পারবো। এই 3টা লিমিটকে, লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট এবং হচ্ছে শ্রিঙ্কেজ লিমিটকে একসাথে বলা হয় হচ্ছে আটারবার্গ লিমিট। এটার যে 3টা ডেফিনেশন এই আমরা শীট থেকে বলবো, কারণ বই তো অনেক লেখা আছে। আটারবার্গ লিমিটের সংজ্ঞা যদি আসে, হোয়াট ডু মিন বাই আটারবার্গ লিমিট, তখন আমরা বলবো যে শ্রিঙ্কেজ লিমিট, সো দ্যাট প্লাস্টিক লিমিট এবং লিকুইড লিমিট, এই 3টা লিমিটকে আমরা একসাথে বলি হচ্ছে সয়েলের আটারবার্গ লিমিট। এরপর আমরা 3টা লিমিটের ডেসক্রিপশন দিব, শ্রিঙ্কেজ লিমিট কী, প্লাস্টিক লিমিট কী এবং হচ্ছে লিকুইড লিমিট কী। এরপর আমরা যাবো হচ্ছে প্লাস্টিসিটি ইন্ডেক্স। প্লাস্টিসিটি ইন্ডেক্স হচ্ছে PI = লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট। তার লিকুইড লিমিট থেকে প্লাস্টিক লিমিটকে যদি বাদ দিই, তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে প্লাস্টিসিটি ইন্ডেক্স। আর ফ্লো ইন্ডেক্স, দ্য ফ্লো ইন্ডেক্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য স্লোপ অফ দ্য ফ্লো লাইন। তার ফ্লো লাইনের যে স্লোপ সেটাকে আমরা বলবো ফ্লো ইন্ডেক্স। সেটা আমরা দেখবো হচ্ছে, এটা আমি পড়াইছিলাম আপনাদেরকে প্লাস্টিক লিমিটের সময় আমরা যে ডায়াগ্রামটা পেয়েছিলাম, এই যে ডায়াগ্রাম পেয়েছিলাম আমরা, এই ডায়াগ্রামটা ট্যানজেন্ট বা এটাকে বলা হয় ফ্লো কার্ভ। এই ফ্লো কার্ভের যে স্লোপ, সেই স্লোপটাকে বলবো আমরা হচ্ছে ফ্লো ইন্ডেক্স। স্লোপ বের করার জন্য আমরা যদি ট্যানজেন্ট বের করতে হয়, ট্যানজেন্ট মানে হচ্ছে লম্ব বা ভূমি। তো এটা যদি একটা স্ট্রেট লাইন হয়, এই যে ত্রিভুজ, এই অংশটুকু, এটা লম্ব হচ্ছে এইটুকু আর ভূমি হচ্ছে এইটুকু। তো লম্ব এইটুকু মান পাওয়ার জন্য কি করতে হবে, এটা হচ্ছে আমাদের W2, এবং অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত W2, এখান থেকে শুরু করে এই পর্যন্ত W1। তাহলে W2 থেকে W1 বাদ দিলে এইটুকু মান পাবো। আর এইটুকু হচ্ছে লম্ব, সেটা আমরা করছি W1 বা W2। আর এইটুকু হচ্ছে লগ স্কেলে আমরা পাচ্ছি, নর্মাল স্কেল। আমি আপনাদেরকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যখন ল্যাব পড়িয়েছি, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস অনেক আগে, সেখানে আমরা সেমি লগ গ্রাফ ইউজ করেছিলাম। এদিকে লগ স্কেল আসবে। তো এটুকু পাওয়ার জন্য আমরা 1 থেকে 2 বাদ দিব, বা 2 থেকে 1 বাদ দেব, একই কথা লগের ক্ষেত্রে। তো আমরা লগ n2 ডিভাইডেড বাই n1, কারণ এই মানটা মাইনাস আসবে, কারণ এখানে আমরা 1 আগে দিছি, 2 পরে দিছি, কারণ এই মানটা কম, এই মানটা বেশি। তাহলে এটার মান যদি বড় হয়, এখানে নেগেটিভ সাইন আসবে, এখানে নেগেটিভ সাইন, দুইটা বাদ চলে যাবে। আর যদি এখানে n2 দিই, তাহলে এখানে আমরা n1 দিব। এরপরে আমরা যাব হচ্ছে অ্যাক্টিভিটি ইন্ডেক্স, যেটাকে আমরা অ্যাক্টিভিটি, সেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ সয়েলের সোইলিং হওয়ার জন্য। এই অ্যাক্টিভিটিকে সেটা পড়াবো। অ্যাক্টিভিটি হচ্ছে একটা রেশিও, যে প্লাস্টিসিটি ইন্ডেক্সকে পার্সেন্ট অফ ক্লে সাইজ ফ্র্যাকশন বাই ওয়েট, অর্থাৎ প্লাস্টিসিটি ইন্ডেক্সকে ভাগ দিব ওই সয়েলের ভিতরে কী পরিমাণ ক্লে সয়েল আছে, সেটা ভাগ দিলে আমরা যেই মানটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্টিভিটি ইন্ডেক্স। Activity index is used and the index for identifying the soiling potential of the clay soil. অর্থাৎ সোয়েলিং মানে হচ্ছে সয়েলের সোয়েল মানে হিপ হয়, যখন সোয়েলিং হয়,
সোয়েলিং হয়ে সয়েল উঁচা হয়ে মানে সয়েলের ভলিউমটা বেড়ে যায়, এতে ফাউন্ডেশনে অনেক ক্ষতি হয়। সোয়েলিং হলে ফাউন্ডেশন স্টেবিলিটি কমে যায় বা ফাউন্ডেশন যখন ফেল হতে পারে। সোয়েলিং হলে স্ট্রাকচারের প্রবলেম হয়, স্ট্রাকচার ফেলার হয়, স্ট্রাকচার ক্র্যাক হয়, স্ট্রাকচার টিল্ডিং হয়ে যায়, বিভিন্ন সমস্যা হয় সোয়েলিং হলে। এই জন্য আমাদের সয়েলটা সোয়েলিং হবে কি হবে না সেটার জন্য আমাদের প্লাস্টিসিটি ইন্ডেক্স অ্যাক্টিভিটি ইন্ডেক্স বের করতে হয়। আর অ্যাক্টিভিটি ইন্ডেক্সের মান যদি আমাদের 0.75 হয় তাহলে আমরা সেটাকে বলবো ইনঅ্যাক্টিভ সয়েল। 0.75 তার চেয়ে কম যদি হয় ইনঅ্যাক্টিভ সয়েল। 0.75 থেকে 1.25 নর্মাল সয়েল। যখন 1.2 হবে যে বেশি হবে তখন আমরা তাকে বলবো অ্যাক্টিভ সয়েল। আর এই সয়েল যখন আমার অ্যাক্টিভ কন্ডিশনে থাকবে তখন সয়েলের সোয়েলিং হওয়ার পটেনশিয়ালিটি খুব বেড়ে যাবে। তখন আমাদের ওইভাবেই মেজারমেন্ট নিয়ে স্ট্রাকচারকে ডিজাইন করতে হবে। তাহলে এটা ছিল আমাদের সয়েল এর কনসিস্টেন্সি এবং আটারবার্গ লিমিটেড লেকচার। আমরা পরবর্তী লেকচারে দেখব সয়েল ক্লাসিফিকেশন, যে কীভাবে আমরা সয়েলকে ক্লাসিফাই করব। সো থ্যাংকস টু এভরিওয়ান।